নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, থাকের মানুষ খাকি। আজকের প্রথম পর্ব। লাধিয়া উপত্যকায় বহু মাস ধরে শান্তি বিরাজ করছিল, কিন্তু 1938-এর সেপ্টেম্বরে নৈনিতালে একটা সংবাদ এলো যে কোটকেন্দ্রি গ্রামে একটি 12 বছরের মেয়ে বাঘের হাতে মারা পড়েছে। যে খবরটি আমার কাছে বনবিভাগের ডোনাল্ড স্টুয়ার্ট মারফত এলো, তাতে বিস্তারিত কিছুই জানা গেল না। কয়েক সপ্তাহ বাদে সেই গ্রামটিতে যাওয়ার পরেই এই মর্মান্তিক দুর্ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানলাম। মনে হয় একদিন দুপুরবেলা মেয়েটি গ্রামটির কাছেই, আর গ্রাম থেকে পরিষ্কার দেখা যায় এমন একটা আম গাছের নিচে ঝরে পড়া আম কুড়োচ্ছিল। এমন সময় হঠাৎ সেখানে একটা বাঘ এসে উপস্থিত হয়। যারা আশেপাশে কাজ করছিল তারা কোনো সাহায্যে আসার আগেই বাঘটা মেয়েটিকে নিয়ে চলে যায়। বাঘটার পিছু নেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি। আমি ঘটনাস্থলে পৌঁছানোর বহু আগেই রক্তের এবং শিকার টেনে নিয়ে যাওয়ার সব দাগই ধুয়ে মুছে গিয়েছিল। ফলে বাঘটা যে মেয়েটিকে কোথায় টেনে নিয়ে গিয়েছিল তা আমি খুঁজে পেলাম না। কোটকেন্দ্রি চুকার 4 মাইল দক্ষিণ পশ্চিমে, আর থাক থেকে সোজা 3 মাইল পশ্চিমে। কোটকেন্দ্রি আর থাকের মধ্যের উপত্যকাতেই গত এপ্রিলে চুকার মানুষখেকোকে গুলি করা হয়েছিল। 38 সালের গরমকালের মধ্যে বনবিভাগ থেকে এই অঞ্চলের সব গাছগুলি কাটার জন্যে চিহ্নিত হয়, কিন্তু একটা আশঙ্কা ছিল যে নভেম্বর নাগাদ যখন গাছ কাটা শুরু হওয়ার কথা, তার মধ্যেই যদি মানুষ খেকোটার কোনো ব্যবস্থা না করা যায় তাহলে ঠিকাদাররা মজুর সংগ্রহ করতে পারবে না, ফলে তাদের সব চুক্তি বাতিল হয়ে যাবে। এই সূত্রেই ডোনাল্ড স্টুয়ার্ট মেয়েটি মারা পড়ার অল্প দিনের মধ্যেই আমাকে লেখেন। আমি যখন তার অনুরোধে কোটকেন্দ্রে যাওয়ার প্রতিশ্রুতি দিই, তখন স্বীকার করতেই হবে যে ঠিকাদারদের স্বার্থরক্ষার থেকেও স্থানীয় লোকদের উপকারে আসাই আমার কাছে বেশি জরুরি মনে হয়েছিল। আমার পক্ষে কোটকেন্দ্রি যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা ছিল রেলে টনকপুরে যাওয়া, সেখান থেকে পায়ে হেঁটে কালধুঙ্গা আর চুকা হয়ে যাওয়া। এই পথে গেলে আমার 100 মাইল রাস্তা বাঁচবে বটে, কিন্তু আমাকে যেতে হবে উত্তর ভারতের সবচেয়ে বেশি মারাত্মক ম্যালেরিয়া অধ্যুষিত অঞ্চল দিয়ে। এই অঞ্চলটা এড়াবার জন্যে আমি স্থির করলাম পাহাড়ের মধ্যে দিয়ে মোর নৌলা পর্যন্ত যাব। সেখান থেকে পরিত্যক্ত রাস্তা শেরিং রোড দিয়ে সোজা চলে যাব, যেখানে কোটকেন্দ্রির ওপরে পাহাড়ের রাস্তাটি শেষ হয়েছে সেখান পর্যন্ত। আমার এই দীর্ঘ পদযাত্রার প্রস্তুতি যখন চলছে, নৈনিতাল থেকে দ্বিতীয় সংবাদ এলো যে লাধিয়া উপত্যকার বাঁদিকে চুকার থেকে 8 মাইল দূরে সেম নামে ছোট্ট একটি গ্রামে বাঘের হাতে আরেকজন প্রাণ হারিয়েছে। এবারে বাঘের শিকার হয়েছে একজন বয়স্কা স্ত্রীলোক, সেম গ্রামেরই মোড়লের মা। এই হতভাগ্য স্ত্রীলোকটি মারা পড়ে দুটি থাক করা ধাপকাটা ক্ষেতের মধ্যেকার খাড়া পাড়ে ঝোপ কাটার সময়। সে ঝোপ কাটতে আরম্ভ করে 50 গজ লম্বা পাড়ের অন্য প্রান্ত থেকে। ঝোপ কাটতে কাটতে এগিয়ে সে যখন নিজের কুঁড়ে ঘরের গজখানেকের মধ্যে এসে পড়েছে, তখন ওপরের মাঠ থেকে বাঘটা ওর উপরে লাফ দেয়। আক্রমণটা এত আশাতীত আর এত অতর্কিত হয়েছে যে বাঘটা ওকে মেরে ফেলার আগে স্ত্রীলোকটি শুধু একবার চিৎকার করার সময় পায়। বাঘটি ওকে নিয়ে 12 ফুট উঁচু পারে ওঠে, ওপরের মাঠটা পেরিয়ে দূরের গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। ওর ছেলে, প্রায় বছর 20 বয়স, সেই সময় কয়েক গজ মাত্র দূরে একটা ধান খেতে কাজ করছিল। সে পুরো ঘটনাটা দেখতে পায়, কিন্তু সে এত ভয় পেয়েছিল যে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ছেলেটির জরুরি আবেদনে 2 দিন পরে সেম গ্রামে পাটোয়ারি এসে পৌঁছয়।
তার সঙ্গে সংগ্রহ করা জনা ৮০ লোক। বাঘটা যেদিকে গিয়েছে সেই দিকটি অনুসরণ করে সে স্ত্রীলোকটির জামাকাপড় আর কয়েক টুকরো হাড় কুড়িয়ে পায়। এক রৌদ্রোজ্জ্বল দিনে বেলা ২টো নাগাদ ঘটনাটি ঘটে। আর বাঘটা তার শিকার খায় যে কুঁড়েঘরের কাছে স্ত্রীলোকটিকে মেরেছিল তার মাত্র ৬০ গজের মধ্যেই। এই দ্বিতীয় সংবাদটি পৌঁছানোর পর আলমোড়া, নৈনিতাল আর গাড়োয়াল এই ৩টে জেলার ডেপুটি কমিশনার ইবটসন আর আমি এক যুদ্ধকালীন পরামর্শ বৈঠকে বসলাম। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইবটসন তার তিব্বত সীমান্তে আশকোটে একটা জমি বিরোধের নিষ্পত্তি করতে যাওয়া স্থগিত রাখলেন। তিনি সেখানে বেরোনোর জন্যে তৈরি হয়েছিলেন। ঠিক ছিল তিনি বাগাশ্বর হয়ে আশকোটে যাবেন, কিন্তু নতুন ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক হল তিনি প্রথমে আমার সঙ্গে যাবেন সেমে, সেখানে থেকে আশকোটে রওনা হবেন। যাত্রার জন্যে যে পথটি আমি বেছে নিয়েছিলাম সেটা পাহাড়ের চড়াইয়ে ভরা, তাই শেষে ঠিক হলো আমরা নানধাউর উপত্যকা দিয়ে যাব। নানধাউর আর লাধিয়ার মধ্যের জলধারা অতিক্রম করে লাধিয়া নদীর ধার দিয়ে দিয়ে সেম গ্রামে পৌঁছব। সেই পরিকল্পনা অনুযায়ী ইবটসনরা নৈনিতাল ছাড়লেন ১২ই অক্টোবর। তারপর দিন আমি তাদের সঙ্গে যোগ দিলাম চোরগল্লিয়ায়। নানধাউর নদীর পাড় দিয়ে যাওয়ার সময় আমাদের পথ চলা আর মাছ ধরা একই সঙ্গে চলতে থাকল। ট্রাউট মাছ ধরার হালকা ছিপে যেদিন আমরা সবচেয়ে বেশি মাছ ধরি সেদিন ধরেছিলাম ১২০টি মাছ। পঞ্চম দিনে আমরা পৌঁছলাম দুর্গা পেপলে। এখানে নদীর গতিপথ ছেড়ে আমরা একটা খুব খাড়া চড়াইয়ে উঠে রাত কাটালাম নদীটিরই ওপরে। পরদিন সকালে খুব ভোরে যাত্রা করে সে রাতে আমরা চালতি থেকে ১২ মাইল দূরে লাধিয়ার বাঁ পারে তাঁবু খাটালাম। সেবার আমাদের সৌভাগ্যক্রমে বর্ষা তাড়াতাড়ি চলে গিয়েছিল, কারণ পাহাড়ের পাথরে গাগুলো খাড়া উপত্যকায় নেমে যাওয়ার দরুন প্রায় প্রত্যেক সিকি মাইল অন্তর আমাদের নদীটা পেরোতে হচ্ছিল। এই রকমভাবে পার হতে গিয়ে আমাদের পাচক, যে জুতোশুদ্ধ ৫ ফুটের বেশি লম্বা হবে না, একবার প্রায় ভেসে যাচ্ছিল। তার শরীর সমাধিই হতো যদি না আমাদের খাবারের ঝুড়ি যে লোকটি বহন করছিল সে তৎক্ষণাৎ সাহায্য করত। চোর গল্লিয়া ছাড়ার ১০ দিন পরে আমরা সেই গ্রামের এক নির্জন মাঠে তাঁবু ফেললাম। মাঠটি যে কুঁড়েঘরের কাছে স্ত্রীলোকটি মারা পড়েছিল তার থেকে ২০০ গজ দূরে। লাধিয়া আর সারদা নদীর সঙ্গমস্থল থেকে মাঠটির দূরত্ব হবে ১০০ গজ মতন। পুলিশ বিভাগের গিল ওয়াভেল, যার সঙ্গে লাধিয়া দিয়ে আসার সময়ে আমাদের দেখা হয়েছিল, বেশ কয়েকদিন ধরে সেমে ক্যাম্প করেছিলেন। বন বিভাগের ম্যাকডোনাল্ড আমাদের অনুগ্রহ করে একটা মোষ দিয়েছিলেন, সেটা বেঁধে অপেক্ষা করেছিলেন গিল ওয়াভেল। ওয়াভেল থাকাকালীন বাঘটা বেশ কয়েকবার সেমে এসেছিল, কিন্তু মোষটা মারেনি। সেমে পৌঁছানোর পরদিন ইবটসন যখন পাটোয়ারি, বনরক্ষী, আশপাশের গ্রামের গ্রাম মোড়লদের সঙ্গে সাক্ষাৎকার শুরু করলেন, আমি বেরোলাম বাঘের থাবার ছাপের খোঁজে। আমাদের ক্যাম্প আর নদীর সঙ্গমের মধ্যে আর লাধিয়া নদীর ২ পারে লম্বা লম্বা বালির চড়া। এই বালির ওপরে আমি একটা বাঘিনীর থাবার ছাপ দেখলাম। সেই সঙ্গে একটি কম বয়সী পুরুষ বাঘের ছাপও দেখা গেল। সম্ভবত এটা সেই বাচ্চাটির থাবার ছাপ যাকে আমি এপ্রিলে দেখেছিলাম। বাঘিনীটা লাধিয়া নদী বেশ কয়েকবার এপার ওপার করেছে গত কয়েকদিনে, আর গত রাতে আমাদের তাঁবুর সামনের এক ফালি বালির ওপর দিয়ে হেঁটে গিয়েছে। গ্রামের লোকের ধারণা বাঘিনীটাই মানুষ খেকো। গ্রামের সর্দারের মা মারা পড়ার পর বাঘিনীটা গ্রামে বারে বারে ফিরে এসেছে, সেই জন্যে তাদের সন্দেহ অমূলক নাও হতে পারে। বাঘিনীটার থাবার ছাপ পরীক্ষা করে বোঝা গেল সে আকারে সাধারণ মাপের আর বয়সে যুবতী। কেন সে মানুষ খেকো হলো তা পরে বের করা যাবে, কিন্তু গত বছর সঙ্গমের মরশুমে সে ছিল চুকা মানুষ খেকোর সঙ্গে। তখন নিশ্চয়ই চুকা মানুষ খেকোর শিকার খেতে ও তাকে সাহায্য করত। এইভাবে নরমাংসে ওর রুচি জন্মায়, কিন্তু ওর কোনো সঙ্গী ছিল না যে ওর রসনা পরিতৃপ্ত করতে সাহায্য করতে পারে। কাজে কাজেই ওকে নিজেকেই মানুষ খাকি হতে হয়েছে।
এটা আমার ধারণা মাত্র, এবং কিন্তু পরে এটা ভুল প্রমাণিত হয়েছিল। নৈনিতাল ছাড়ার আগে আমি টনকপুরের তহসিলদারকে লিখেছিলাম আমার জন্য 4টি বাচ্চা পুরুষ মোষ কিনে সেমে পাঠিয়ে দিতে। 4টি মোষের মধ্যে একটি পথেই মারা যায়, আর অন্য 3টে এসে পৌঁছায় 24-এ। আমরা ওই 3টি মোষ আর ম্যাকডোনাল্ড যেটি আমাদের দিয়েছিলেন সব কটাকে একত্রে সেই দিনই সন্ধ্যাবেলায় বাইরে বেঁধে দিয়েছিলাম। পরদিন সকালে যখন আমি জন্তুগুলিকে দেখতে গিয়েছি, দেখি চুকার অধিবাসীদের মধ্যে দারুণ উত্তেজনা। গ্রামের আশপাশের জমিগুলিতে সদ্য লাঙল দেওয়া হয়েছে। 3টি পরিবার ওই চষা জমিতে তাদের গরু মোষের সঙ্গে রাত কাটিয়েছে। বাঘিনীটি গত রাতে তাদের খুব কাজ দিয়ে যাতায়াত করেছে। তাদের ভাগ্য ভালো, কারণ প্রতিবারই গরু মোষগুলি বাঘিনীকে দেখতে পেয়ে ঘুমন্ত লোকজনদের সাবধান করে দিয়েছে। চষা জমি পেরিয়ে বাঘিনীটি কোট কেন্দ্রের পথ ধরে চলে গিয়েছে। যাওয়ার পথে আমাদের 2টি মোষের খুব কাজ দিয়ে গিয়েছে সে, কিন্তু 2টির একটিকেও স্পর্শ করেনি। আমরা সেমে পৌঁছানোর পরে পাটোয়ারি, বনরক্ষী এবং গ্রামবাসীরা আমাদের বুঝিয়েছিল যে মোষ বেঁধে রাখা শুধু সময়ের অপব্যয় হবে, কারণ ওদের দৃঢ় ধারণা মানুষ খাকি ওগুলো মারবে না। কারণ হিসেবে ওরা বলেছিল এভাবে মানুষ খাকিটিকে মারার চেষ্টা আগেও অনেক করেছে, কিন্তু কোনো ফল হয়নি। আর মানুষ খাকিটা যদি মোষই খেতে চায়, তাহলে জঙ্গলে বহু মোষ চড়ে বেড়াচ্ছে, যে কোনো একটা বেছে নিলেই হলো। ওদের উপদেশ সত্ত্বেও আমরা কিন্তু মোষ বাঁধা বন্ধ করলাম না। এর পরের 2 রাত বাঘিনীটা একটি বা একাধিক মোষের খুব কাছ দিয়ে যাতায়াত করেছে, কিন্তু কাউকে স্পর্শ করেনি। 17ই সকালে আমরা যখন প্রাতরাশ সারছিলাম, থাকের মোড়লের ভাই তেওয়ারির নেতৃত্বে একদল লোক ক্যাম্পে এসে পৌঁছল আর খবর দিল যে তাদের গ্রামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা বলল লোকটি গতকাল দুপুরে বেরিয়েছিল। যাওয়ার আগে স্ত্রীকে বলে গিয়েছিল যে ওর গরু মোষ যাতে গ্রামের সীমানার বাইরে না চলে যায় তাই দেখতে যাচ্ছে ও। ওর না ফেরা দেখে মনে হচ্ছে মানুষ খাকির হাতে মারা পড়েছে লোকটি। আমরা খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলাম এবং 10টা নাগাদ ইবটসনদের সঙ্গে আমি থাকের দিকে রওনা হলাম। আমাদের সঙ্গে রইল তেওয়ারি আর তার দলবল। দূরত্ব মাত্র 2 মাইল হলে কি হবে, চড়াইটা ভয়ানক খাড়া, আর আমরাও চেষ্টা করছিলাম কোনো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে। তাই আমরা যখন গ্রামের সীমানায় পৌঁছলাম, তখন দলের সবাই হাঁপাচ্ছিল। আমাদের গায়ে যেন ঘামের ফেনা ছুটছে। আমরা যখন ঝোপে ঢাকা সমতল জমির টুকরোটার ওপর দিয়ে গ্রামের দিকে এগোচ্ছি, তখন একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলাম। এই সমতল ভূমিটির কথা যুক্তিসঙ্গত কারণেই পরে আমি উল্লেখ করেছি। কোনো ভারতীয় স্ত্রীলোক যখন মৃতের শোকে চিৎকার করে কাঁদে, তখন সে আওয়াজ ভুল করার উপায় নেই। জঙ্গল থেকে বেরিয়ে আমরা শোকার্ত স্ত্রীলোকটির কাছে এলাম। যে লোকটি নিখোঁজ হয়েছে তারই স্ত্রী মেয়েটি। চষা জমির পাড়ে আরও 10-15 জন লোক আমাদের জন্য অপেক্ষা করছিল। এই লোকগুলি আমাদের জানালো যে ওপরে তাদের বাড়ি থেকে তারা সাদা কিছু একটা দেখতে পেয়েছে। সেটা নিখোঁজ লোকটির কাপড় বলেই তাদের মনে হয়েছে। যেখানে তারা দেখতে পেয়েছে সে জায়গাটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 30 গজ দূরে একটা ঘন ঝোপে ভরা জমিতে। ইবটসন, তেওয়ারি আর আমি সাদা জিনিসটার তল্লাশে বেরোলাম। মিসেস ইবটসন স্ত্রীলোকটিকে এবং অন্যান্য লোকজনদের নিয়ে গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। মাঠটিতে কয়েক বছর চাষবাস হয়নি। মাঠটি এক জাতীয় ঘন ঝোপে ঢাকা। সে ঝোপের গাছগুলি অনেকটা চন্দ্রমল্লিকা গাছের মতো। আমরা যখন সাদা জিনিসটার প্রায় ওপরে গিয়ে দাঁড়িয়েছি, তখন তেওয়ারি জিনিসটি নিখোঁজ মানুষটির ধুতি বলে চিনতে পারল। তার কাছেই পড়েছিল লোকটির টুপি। জায়গাটায় একটা লড়াই হয়ে গেছে বোঝা গেল, কিন্তু কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। যেখানে প্রথম আক্রমণ হয়েছিল সেখানে, আর যেখান দিয়ে লোকটিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে তারও বেশ খানিকটা জায়গায় রক্তের দাগ না থাকার মানে বাঘটা লোকটিকে প্রথমে কামড়ে যে জায়গাটায় ধরেছিল সেখান থেকে দাঁত সরায়নি। কামড়ের জায়গা পরিবর্তন না করলে
রক্ত পড়ার কথা নয়। পাহাড়ে আমাদের ৩০ গজ ওপরে লতায় ঢাকা ঝোপের ভিড়। লোকটিকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন অনুসরণ করার আগে এই জায়গাটা ভালো করে খুঁজে দেখতে হবে, কারণ বাঘিনীটাকে আমাদের পেছনে রাখা কোনো কাজের কথা নয়। ঝোপের নিচে নরম মাটির ওপর আমরা বাঘিনীটার থাবার ছাপ দেখলাম। লোকটিকে আক্রমণ করার আগে এই জায়গাটিতে বাঘিনীটা ওত পেতেছিল। আগেকার জায়গাটিতে ফিরে গিয়ে আমরা নিম্নলিখিত কার্যসূচি গ্রহণ করলাম। আমাদের প্রধান কাজ হলো বাঘিনীটাকে অনুসরণ করে মরির ওপর ওকে গুলি করা। এর জন্যে আমাকে যেতে হবে চিহ্ন অনুসরণ করে, আর একই সঙ্গে নজর রাখতে হবে সামনের দিকে। তেওয়ারি, যার কাছে কোনো অস্ত্র ছিল না, সে থাকবে আমরা ১ গজ পেছনে, আর তার কাজ হবে ডাইনে বাঁয়ে তীক্ষ্ণ লক্ষ্য রাখা। এভারসন থাকবেন তেওয়ারির ১ গজ পেছনে। তার দায়িত্ব থাকবে পেছনের আক্রমণ থেকে আমাদের রক্ষা করার। আমি বা এভারসন যদি বাঘিনীর একটা কেশাগ্রও কোথাও দেখতে পাই, তাহলে অগ্র পশ্চাৎ বিবেচনা না করে আমাদের গুলি ছুড়তে হবে। এই জায়গাটায় গতকাল গরু চড়েছিল, ফলে জমির অবস্থা ভালো নয়। কোনো রক্তের দাগ ছিল না। বাঘটার যাওয়ার একমাত্র চিহ্ন ছিল কোথাও কোথাও উল্টে থাকা পাতায় বা পায়ে মারানো ঘাসে। তাই আমাদের অনুসরণের কাজটাও এগোচ্ছিল খুব ধীর গতিতে। লোকটিকে ২০০ গজ মতন নিয়ে গিয়ে বাঘিনীটি তাকে মেরে ফেলে রেখে গিয়েছিল। আবার কয়েক ঘন্টা পরে এসে তাকে নিয়ে গিয়েছিল। ঠিক সেই সময়েই থাকের লোকেরা এই দিক থেকে কয়েকটি সম্বরের ডাক শুনতে পেয়েছিল। লোকটিকে মারার পরে না নিয়ে যাওয়ার কারণ হতে পারে লোকটির গরু মুষগুলি এই আক্রমণ দেখেছিল। তারাই হয়তো বাঘিনীটাকে তাড়িয়ে দিয়েছিল। লোকটি যেখানে পড়েছিল সে জায়গাটা রক্তে ভেসে গিয়েছিল। বাঘিনীটি আবার যখন লোকটিকে তুলে নিয়ে যায়, তখন গলার জখম দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া বাঘিনীটি প্রথমে লোকটিকে ধরে গলায়, এবার ধরেছিল পিঠে। তাই অনুসরণের কাজটা আমাদের পক্ষে আরও শক্ত হয়ে উঠল। বাঘিনীটি পাহাড়ের ঢাল ছাড়েনি। এখানে ঘন ঝোপঝাড়ের ভিড়, ২-১ গজের বেশি দূরে দেখাই যায় না। তাই আমাদের গতিও ক্রমে মন্থর হয়ে এলো। ২ ঘন্টায় আমরা ৮ মাইল রাস্তা পেরিয়ে একটা ঢালের ওপর পৌঁছলাম। এই ঢালটির পরেই সেই উপত্যকাটি যেখানে ৬ মাস আগে আমরা চুকার মানুষকে কোবাক্টার খোঁজ পেয়েছিলাম আর মেরেও ছিলাম। এই ঢালটির ওপরে একটা বিশাল ঊর্ধ্বমুখী পাথর, অর্থাৎ আমরা যেদিক থেকে এসেছি পাথরটির মুখ তার বিপরীত দিকে। বাঘিনীটির থাবার ছাপ চলে গেছে পাথরটার ডান দিক ঘেঁষে। আমার নিশ্চিত বিশ্বাস হলো বাঘিনীটা পাথরের ঝুঁকে পড়া অংশটার নিচে অথবা তারই আশেপাশে লুকিয়ে আছে। এভারসন আর আমি দুজনেই হালকা রবার সোলের জুতো পরেছিলাম। তেওয়ারি ছিল খালি পায়ে। সেই জন্যে আমরা পাথরটার কাছে পৌঁছলাম নিঃশব্দে। ইশারায় আমার সঙ্গী দুজনকে দাঁড়িয়ে চারিদিকে তীক্ষ্ণ নজর রাখতে বলে আমি পাথরটার ওপর কোনো ক্রমে একটা পা রেখে ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গেলাম। পাথরটার পরেই ছোট কিছুটা সমতল জমি। জমিটা যতই আমার দৃষ্টির সামনে পরিস্ফুট হচ্ছে, ততই আমার মনে হতে লাগলো বাঘিনীটা পাথরের আড়ালে লুকিয়ে আছে। এই সন্দেহ আমার অমূলক নয়। আরও ২-১ ফুট গেলে আমি জমিটার পুরোটা দেখতে পাব। এমন সময় আমার সামনে বাঁ দিকে একটা নড়াচড়া আমার দৃষ্টি আকর্ষণ করল। একটি সোনালি ডাটা গাছ চেপে রাখা হয়েছিল, সেটা যেন হঠাৎ স্প্রিংয়ের মতো সোজা হয়ে উঠল। তার এক মুহূর্তের মধ্যে দূরের ঝোপটা একটু নড়ে উঠল, আর ঝোপগুলির ওধারে একটা গাছ থেকে একটা বাদর ডাকতে শুরু করল। বাঘিনীটা তার খাওয়ার পর ঘুমানোর জায়গাটা বেঁচেছিল খুব সযত্নে, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে সে ঘুমিয়ে পড়েনি। পাথরের ওপর আমার মাথার ওপরটা দেখতে পেয়ে টুপিটা আমি আগেই খুলে নিয়েছিলাম। ও উঠে দাঁড়ায় এবং একটু পাশে সরে গিয়ে একটা ব্ল্যাকবেরি ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ও যদি অন্য কোথাও শুয়ে থাকত, তাহলে ও যত তাড়াতাড়ি চলুক না কেন, আমি গুলি করার আগে ও কিছুতেই সরে যেতে পারত না। আমাদের এত সযত্ন পরিকল্পিত অনুসরণ একেবারে শেষ মুহূর্তে ভেস্তে গেল।
এখন মরিটা খুঁজে বের করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আর দেখতে হবে আমাদের বসার মতো মরিটার যথেষ্ট অবশিষ্ট আছে কিনা। ব্ল্যাকবেরি ঝোপের মধ্যে ওকে অনুসরণ করা বৃথা, আর তাতে ওকে পরে গুলি করার সুযোগও কমে যাবে। বাঘিনীটা যেখানে শুয়েছিল তার কাছেই সে তার খাওয়া সেরেছে। জায়গাটা খোলা আকাশের নিচে শকুনদের নজরে আসার মতো। সেই জন্যে সে তার মুড়িটি সরিয়ে রেখেছে একটা নিরাপদ জায়গায়, যেখানে আকাশ থেকে কিছু দেখা যাবে না। এখন অনুসরণ করা অনেকটা সহজ হয়ে এসেছে, কারণ একটা রক্তের চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্ন ধরে গিয়ে আমরা পৌঁছলাম একটা বিরাট বিরাট পাথরের ঢিপিতে। এই পাথরগুলির 50 গজ দূরে আমরা মরিটা দেখতে পেলাম। এই ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত রক্তমাংসের তালের বর্ণনা দিয়ে আমি আপনাদের অনুভূতির ওপর অত্যাচার করতে চাই না। যে লোকটি কয়েক ঘন্টা আগেই ছিল একজন মানুষ, 2 সন্তানের জনক, ওই শোকার্ত স্ত্রীলোকটিকে রোজগার করে খাওয়ানো পরানোর কর্তা, তার শরীর সম্পূর্ণ নগ্ন। এক টুকরো সুতো কোথাও নেই। মানুষের শরীরে সবটুকু মর্যাদা যেন তার শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। স্ত্রীলোকটিকে এখন মেনে চলতে হবে ভারতীয় বৈধব্যের কঠোর অনুশাসন। সারা জীবন এর থেকে আর মুক্তি নেই। আমি এরকম দৃশ্য আমার 32 বছরের মানুষখেকো শিকারের জীবনে অনেক দেখেছি। প্রতিবারই মনে হয়েছে দুঃস্বপ্নের মতো ওই একতাল মাংসপিণ্ড দেখে সবাই কষ্ট পাওয়ার থেকে শিকার আর ঘাতককে এক জায়গায় ছেড়ে দিলেই ভালো হতো। কিন্তু এসব সত্ত্বেও খুনের বদলা খুন, এই সহজাত প্রতিশোধ স্পৃহায় জয়ী হতো। এছাড়াও অপ্রতিরোধ্য হয়ে উঠত আশপাশের গ্রামগুলিকে যে সন্ত্রাসের থেকে ভয়াবহ আর কিছু হতে পারে না এমন একটা সন্ত্রাসমুক্ত করার বাসনা। আর যতই উদ্ভট হোক না কেন, একটা আশা সবসময়ই থাকে যে কোনো অলৌকিক শক্তির জোরে বাঘের শিকার হয়তো এখনো বেঁচে আছে, হয়তো ওর শুশ্রূষার প্রয়োজন। যে জানোয়ার সম্ভবত মরির ওপর জখম হয়ে মানুষখেকো হয়েছে, তাকে মরির কাছে গুলি করার সুযোগ মেলে না বললেই চলে। তাকে মারার চেষ্টা যতই ব্যর্থ হয়, সে যেভাবেই হোক না কেন, জানোয়ারটিও হয়ে ওঠে সেই পরিমাণে সতর্ক। এরপরে একটা সময় আসে যখন একবার খেয়েই জানোয়ারটি মরি ছেড়ে চলে যায়, অথবা ছায়ার মতো নিঃশব্দে ফিরে আসে। ফিরে আসার সময় প্রতিটি ডালপাতা তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে করতে আসে, কারণ ও নিশ্চিত জানে যে ওর হবু ঘাতক যতই সাবধানে লুকোক, যতই নিঃশব্দ নিশ্চল হয়ে থাকুক, ও তাকে খুঁজে বার করবে। এরকম ক্ষেত্রে গুলি করার সুযোগ মেলে লাখে একটা, কিন্তু সুযোগ এলে আমাদের মধ্যে কেউ ছাড়বে কি? যে ঝোপটার মধ্যে বাঘিনীটা আশ্রয় নিয়েছিল সেটার আয়তন হবে প্রায় 40 বর্গ গজ। বাদুরটার চোখ ফাঁকি দিয়ে ওর পক্ষে এই ঝোপ পেরিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। আর বাদুরটা ওকে দেখলেই আমাদের হুঁশিয়ারি দেবে। সেই জন্যে আমরা পিঠে পিঠ লাগিয়ে বসলাম ধূমপান করতে। আর জঙ্গল আমাদের আরও কি শোনায় তা শোনার জন্যে। এর মধ্যেই আমাদের ঠিক করে নিতে হবে আমাদের পরবর্তী কর্তব্য কী। মাচা তৈরি করতে হলে আমাদের গ্রামে ফিরে যেতে হবে, আর সেই ফাঁকে বাঘিনী নিশ্চয়ই মরিটা তুলে নিয়ে যাবে। যখন সে পুরো মানুষটাকে নিয়ে যাচ্ছিল তখনই তাকে অনুসরণ করা যথেষ্ট কঠিন ছিল, আর এখন যখন ওর ভার অনেক কমে গেছে এবং ও বাধা পেয়েছে, তখন ও হয়তো মাইলের পর মাইল চলে যাবে। আমরা হয়তো মরিটা আর খুঁজেই পাব না। সেই জন্যেই আমাদের মধ্যে একজনের মরিটার কাছে থাকা দরকার, অন্য দুজন দড়ির খোঁজে গ্রামে যেতে পারে। ইভারসন ওর স্বাভাবিক বেপরোয়া সাহসে গ্রামে যেতে চাইলেন। আমরা যে কঠিন রাস্তা দিয়ে সদ্য এসেছি সেটা এড়াবার জন্যে তিনি যখন তেওয়ারির সঙ্গে পাহাড়ের গা বেয়ে নেমে গেলেন, আমি মরির কাছে একটা ছোট্ট গাছের ওপর চড়ে বসলাম। মাটির ওপর 4 ফুট মতো উঠে গাছটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তারই একটিতে হেলান দিয়ে অন্যটিতে পা রেখে কোনো ক্রমে আমি বসলাম। আমার বসার জায়গাটির যা উচ্চতা, তাতে বাঘিনী মরির দিকে এগোলে ওকে দেখা যাবে। আর ওর যদি আমাকে আক্রমণ করার কোনো মতলব থাকে, তাহলে আক্রমণের দূরত্বে আসার আগেই আমি ওকে দেখতে পাব। ইভারসন যাওয়ার পর 15-20 মিনিট কেটেছে। হঠাৎ আমি শুনলাম
একটা পাথর সামনে পেছনে টলে যাওয়ার শব্দ। বোঝাই যাচ্ছে পাথরটা খুব দুর্বল ভারসাম্য নিয়ে কোনো রকমে আটকে ছিল। বাঘিনী যখন ওটার উপরে তার ভার দিয়েছে, তখন পাথরটা সামনের দিকে টলে গেছে টের পেয়েই বাঘিনী পা সরিয়ে নিয়েছে, আর পাথরটা আবার ফিরে এসেছে যথাস্থানে। আমার সামনে বাঁ দিকে প্রায় 20 গজ দূর থেকে শব্দটা এসেছিল। আমার পক্ষে গাছ থেকে পড়ে না গিয়ে একমাত্র ওই একটা দিকেই গুলি করা সম্ভব। সময় গড়িয়ে চলল। প্রতি মুহূর্তে আমার উচ্চ গ্রামে বাঁধা আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। স্নায়ুর উত্তেজনা আর ভারী রাইফেলটার ভার যখন অসহ্য হয়ে উঠেছে, তখন হঠাৎ আমার কানে এলো ঝোপের ওপর দিক থেকে একটা ডাল ভাঙার শব্দ। বাঘ কিভাবে জঙ্গল দিয়ে চলতে পারে, এটা তারই একটা উদাহরণ। আওয়াজটা থেকে আমি বুঝতে পেরেছিলাম ঠিক কোথায় ও আছে। আমার দৃষ্টি নিবদ্ধ ছিল সেই দিকে, কিন্তু তা সত্ত্বেও ও এসেছে, আমায় দেখেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে আমায় লক্ষ্য করেছে, তারপর চলে গেছে। অথচ একটি পাতা কিংবা একটা ঘাসের শীষ পর্যন্ত আমি নড়তে দেখিনি। স্নায়ুর ওপর ভার যখন হঠাৎ কমে যায়, তখন ব্যথায় আড়ষ্ট মাংসপেশিগুলি একটু আরাম চায়। এক্ষেত্রে তার মানে রাইফেলটা হাঁটুর ওপর নামিয়ে কাঁধের ও হাতের পেশিগুলিকে কিছুটা বিশ্রাম দেওয়া। যত সামান্যই হোক না কেন, এই একটু নড়াচড়াতেই আমার সারা শরীরটা যেন একটু আরাম পেল। বাঘিনীটার দিক থেকে আর কোনো আওয়াজ এলো না। তার 1 কি 2 ঘন্টা পরে আমি শুনলাম ইভারসন ফিরে আসছেন। আমি যতজনের সঙ্গে শিকারে গিয়েছি, তার মধ্যে ইভারসনের মতো সঙ্গী আর আমি কখনো পাইনি। ওর যে শুধু অসাধারণ সাহস তাই নয়, ওর প্রত্যেকটি খুঁটিনাটি জিনিসের দিকে লক্ষ্য সবচেয়ে বড় কথা। যারা শিকার করতে যান, তাদের মধ্যে ইভারসনের মতো স্বার্থবোধহীন লোক বড় একটা দেখা যায় না। উনি গিয়েছিলেন শুধু দড়ি আনতে, কিন্তু যখন ফিরে এলেন, তখন ওর সঙ্গে কম্বল, কুশন, আমি যা খেতে পারি তার থেকেও ঢের বেশি চা আর প্রচুর পরিমাণে দুপুরের খাবার। আমি একটু চাঙ্গা হওয়ার জন্য বসলাম মরিটার যে দিক থেকে হাওয়া বইছে সেই দিকটায়। ইভারসন বাঘিনীর লক্ষ্য বিভ্রান্ত করার জন্যে প্রায় 40 গজ দূরে একটা গাছের উপর একজন লোক উঠিয়ে দিলেন, আর নিজে উঠলেন মরিটার উপর একটা গাছে দড়ির মাচা তৈরি করতে। মাচা তৈরি হয়ে গেলে ইভারসন মরিটাকে কয়েক ফুট সরিয়ে দিলেন। কাজটা খুব আনন্দদায়ক হয়নি নিশ্চয়ই। তারপর একটা চারা গাছের গোড়ায় মরিটাকে খুব শক্ত করে বেঁধে দিলেন, যাতে বাঘিনীটা মরি নিয়ে না চলে যেতে পারে। কারণ চাঁদ ক্ষয়িষ্ণু। এই গাছে ভরা জঙ্গলে জায়গাটা রাতের প্রথম ঘণ্টা দুয়েক সূচিভেদ্য অন্ধকারে ঢাকা থাকবে। শেষ সিগারেটটি খেয়ে আমি মাচায় উঠে বসলাম। আমি একটু জুত করে বসার পরে ইভারসন, যে লোকটি বাহিনীকে বিভ্রান্ত করার জন্যে অন্য গাছে বসেছিল, তাকে ডেকে নিলেন। তারপর থাকের দিকে রওনা হয়ে গেলেন। সেখান থেকে মিসেস ইভারসনকে নিয়ে ওকে সেমে ক্যাম্পে ফিরে যেতে হবে। বিদায়ী দলটি দৃষ্টির বাইরে চলে গেলেও তাদের কণ্ঠস্বর তখনও মেলায়নি। এমন সময়ে আমি শুনলাম একটা ভারী শরীরের সঙ্গে পাতার ঘষ্টানির শব্দ। সেই মুহূর্তেই বাদরটা, যেটা এতক্ষণ চুপ করেছিল, সেটা ডাকতে আরম্ভ করল। আমি ব্ল্যাকবেরি ঝোপের ওপাশে গাছে বসা বাদরটাকে এখন দেখতে পাচ্ছিলাম। আমার ভাগ্য আশাতীত রকম ভালো। বাঘিনীটার দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট করার জন্যে লোকটিকে অন্য গাছে বসিয়ে দেওয়ার কৌশল অন্য একবারের মতো বেশ ভালোই কাজ দিচ্ছে। একটা উদ্বেগ ভরা মিনিট কাটল, তারপরে আরেকটা। হঠাৎ যে ঢিবিটার ওপর দিয়ে আমি বিশাল পাথরটার ওপর উঠেছিলাম, সেদিক থেকে একটা কাকার আর্তচিৎকার করতে করতে আমার দিকে দৌড়ে এলো। তার মানে বাঘিনীটা মরির দিকে আসছে না, এবার সন্ধ্যের পিছু নিয়েছে। আমার উদ্বেগ তখন চরমে, কারণ বোঝাই যাচ্ছে মরি ছেড়ে ও এখন একটা নতুন শিকার জোগাড় করার চেষ্টা করছে। যাওয়ার আগে ইভারসন সব রকমভাবে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ঢিবিটার এপারে আমার দিকে কাকারের ডাক শুনে ওর পক্ষে ভাবা স্বাভাবিক যে বাঘিনীটা মরির দিকে এগোচ্ছে।
এই ভেবে উনি যদি সতর্কতার বাঁধনে ঢিল দেন, তাহলে এই বাঘিনীটা তার সুযোগ পেয়ে যাবে। এইভাবে 10টি অস্বাচ্ছন্দ্যে ভরা মিনিট কেটে গেল। তারপর আমি শুনলাম থাকের দিক থেকে দ্বিতীয় আরেকটি কাকারের ডাক। বাঘিনীটা এখনও অনুসরণ করছে, কিন্তু ওখানে জায়গাটা তুলনামূলকভাবে ফাঁকা হওয়ার দরুন ওর দলটিকে আক্রমণের আশঙ্কা কম। এবারসনদের বিপদের আশঙ্কা কিন্তু একেবারেই কমেনি, কারণ ক্যাম্পে পৌঁছতে এখনও ওদের 2 মাইল গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আমি আশঙ্কা করেছিলাম আর পরে সত্যিও প্রমাণিত হয়েছিল। ওরা যদি আমার গুলির আওয়াজ শোনার জন্যে সূর্যাস্ত পর্যন্ত থাকেন, তাহলে এখানে আসার পথে ওদের ভয়ানক বিপদের ঝুঁকি নিতে হবে। ভাগ্যক্রমে এবারসন বিপদের গুরুত্ব বুঝেছিলেন এবং দলটিকে একজোটে রেখেছিলেন। পরদিন সকালে থাবার ছাপ দেখে বোঝা গেল বাঘিনীটা সারাটা পথ ওদের পিছু পিছু গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ওরা নিরাপদেই ক্যাম্পে পৌঁছেছিলেন। কাকার আর সম্বরের ডাক থেকে আমি বাঘিনীটার গতিবিধি অনুমান করতে পারছিলাম। সূর্যাস্তের 1 ঘন্টা পরে সে 2 মাইল দূরে উপত্যকাটার নিচে ছিল। এখনও তার সামনে সারাটা রাত পড়ে রয়েছে। তাই যদিও মরির কাছে তার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে, তবু আমি কোনো একটা সুযোগ যদি আসে, সেটার সদ্ব্যবহার করার জন্যে বদ্ধপরিকর রইলাম। সেটা ছিল প্রচণ্ড শীতের রাত। তাই ভালো করে কম্বল মুড়ি দিয়ে আমি বেশ জুত করে বসলাম, যাতে ঘন্টার পর ঘন্টা নড়াচড়া না করলেও কোনো অসুবিধে না হয়। আমি মাচায় বসেছিলাম বিকেল 4টার সময়। রাত 10টা নাগাদ আমি শুনলাম 2টি জানোয়ার পাহাড় থেকে আমার দিকে নেমে আসছে। গাছের নিচের জমাট অন্ধকারে ওদের দেখা যাচ্ছে না, তবে ওরা যখন মরিটার পায়ের দিকে এলো, তখন বুঝলাম ও 2টি সজারু। গায়ের কাটার শব্দ করে, গুরুগম্ভীর আওয়াজ করে, যা একমাত্র সজারুর পক্ষেই সম্ভব। ওরা মরিটার কাছে এগিয়ে বার কয়েক দূরে আবার নিজেদের পথ ধরল। আরও 1 ঘন্টা পরে চাঁদ তার বেশ কিছুক্ষণ আগে উঠেছে। আমি নিচের উপত্যকা থেকে একটা জানোয়ারের ডাক শুনলাম। জানোয়ারটা যাচ্ছে পূব থেকে পশ্চিম দিকে। জানোয়ারটা মরির দিক থেকে যেদিকে হাওয়া নিচের দিকে বইছে, সেদিকে এসে থমকে দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর খুব সাবধানে পাহাড় বেয়ে উঠে এলো। জানোয়ারটা কিছুটা দূরে থাকতেই ওর বাতাসে গন্ধ শোকার শব্দ পেলাম। তখন বুঝলাম ওটা একটা ভাল্লুক। রক্তের গন্ধ ওকে আকর্ষণ করছে, কিন্তু রক্তের গন্ধের সঙ্গে মিশে রয়েছে একটা মানুষের অবাঞ্ছিত গন্ধ। তাই কোনো ঝুঁকি না নিয়ে ও খুব সাবধানে মরিটার খোঁজ করছিল। জঙ্গলে সবচেয়ে তীক্ষ্ণ ঘ্রাণশক্তির অধিকারী এই জানোয়ারটি উপত্যকায় থাকতেই বুঝতে পেরেছিল যে মরিটা কোনো বাঘের সম্পত্তি। অকুতোভয় হিমালয়ের ভাল্লুকের কাছে এটা কোনো একটা বাধাই নয়, কারণ ও মরির কাছ থেকে বাঘকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমার আগের কয়েকবারের অভিজ্ঞতা থেকেই একথা বলছি। ওকে যেটা দুশ্চিন্তায় ফেলেছে, সেটা হলো রক্ত আর বাঘের গন্ধের সঙ্গে মিশে থাকা মানুষের গায়ের গন্ধ। সমতল জমিটাতে পৌঁছে ভালুকটা মরির কয়েক গজ দূরে পেছনে ভর দিয়ে বসল। যখন ওর বিশ্বাস হলো যে ঘৃণ্য মানুষের গন্ধে ওর কোনো বিপদের আশঙ্কা নেই, ও সোজা হয়ে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে একটা লম্বা টানা চিৎকার করল। ডাকটা সম্ভবত তার কোনো সঙ্গিনীকে। প্রতিধ্বনি তুলে উপত্যকার নিচে চলে গেল। তারপর আর কোনো ইতস্তত না করে সে দৃঢ় পদক্ষেপে মরিটার কাছে চলে গেল। ও যখন মরিটার গন্ধ শুকছে, তখন আমি রাইফেল তুলে ওর ওপর তাক করলাম। হিমালয়ের ভাল্লুকের মানুষ খাওয়ার ঘটনা আমি একটিই জানি। সেটা ঘটেছিল যখন একটি স্ত্রীলোক ঘাস কাটতে কাটতে পাহাড়ের ওপর থেকে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীলোকটি মারা যায়। পরে একটা ভাল্লুক তার থ্যাতলানো শরীরটা দেখতে পেয়ে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। যে ভাল্লুকটির কাঁধের ওপর আমার বন্দুকের নিশানা ঠিক করা আছে, তার অবশ্য নরমাংসে কোনো রুচি আছে বলে মনে হলো না। মরিটা দেখে গন্ধ শুকে ও আবার পশ্চিমমুখী যাত্রা শুরু করল। ওর চলে যাওয়ার শব্দ যখন দূরে মিলিয়ে গেল, তখন জঙ্গলে আবার নেমে এলো জমাট স্তব্ধতা। সে স্তব্ধতা ভাঙল সূর্যোদয়ের পরে, ইবটসন আসার পরে। ইবটসনের সঙ্গে এসেছিল
মৃত লোকটির ভাই এবং অন্যান্য আত্মীয়। ওরা মৃতের দেহাবশেষ খুব শ্রদ্ধার সঙ্গে একটা পরিষ্কার সাদা কাপড়ে জড়িয়ে নিল। তারপর দুটো চারাগাছের সঙ্গে ইবটসনের দেওয়া দড়ি দিয়ে একটা দোনলা মতন বানিয়ে সারদা নদীর তীরে শ্মশান ঘাটের দিকে রওনা হলো। যাওয়ার সময়ে তারা হিন্দু মন্ত্র রাম নাম সত্য হ্যায় আর তার আখর সত্য বলো সত্য হ্যায় বলতে বলতে গেল। 14 ঘন্টা ঠান্ডায় বসে থাকা আমার পক্ষে খুব সুখপ্রদ হয়নি ঠিকই, কিন্তু ইবটসনের আনা গরম পানীয় আর খাবার খাওয়ার পর রাতে পাহারা দেওয়ার সব কষ্ট আমি ভুলে গেলাম। 27 সন্ধেবেলা ইবটসনদের চুকা পর্যন্ত অনুসরণ করার পর বাঘিনীটা রাতে কোনো এক সময়ে লোধিয়া পেরিয়ে আমাদের ক্যাম্পের পেছনে একটা আগাছার জঙ্গলে ঢুকেছিল। এই আগাছার জঙ্গলের মধ্যে দিয়ে একটা পথ ছিল যেটা গ্রামবাসীরা মানুষ খেকো আসার আগে পর্যন্ত নিয়মিত ব্যবহার করত। এরপরে পথটা বিপজ্জনক বলে চিহ্নিত হয়ে গিয়েছিল। 28 তারিখে দুজন ডাক হরকরা, যারা ইবটসনের ডাক টনকপুরের পথের প্রথম পর্যায়টা নিয়ে যেত, তারা ক্যাম্পে দেরি হয়ে যাওয়ায় সময় বাঁচানোর জন্যে ওই আগাছার জঙ্গলের রাস্তাটা দিয়ে শর্টকাট করার চেষ্টা করে, অথবা সঠিকভাবে বলতে গেলে সবে শর্টকাটের পথ ধরেছিল। ওদের সৌভাগ্য যে সামনের লোকটি খুব সজাগ ছিল, আর সে ওই বাঘিনীটাকে দেখতে পায় ঝোপের মধ্যে দিয়ে গুড়ি মেরে মেরে আসতে এবং তাদের সামনে রাস্তার উপর শুয়ে থাকতে। যখন লোক দুটি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ক্যাম্পে গেল, তখন আমি আর ইবটসন সবে থাক থেকে ফিরেছি। আমরা তাড়াতাড়ি রাইফেল নিয়ে খোঁজ নিতে ছুটলাম। যেখান থেকে বাঘিনীটা রাস্তায় বেরিয়ে লোকগুলিকে কিছুটা অনুসরণ করেছিল, সেখানে তার থাবার ছাপ দেখলাম, কিন্তু বাঘিনীটাকে কোথাও দেখতে পেলাম না। যদিও একটা জায়গায়, যেখানে আগাছার ঝোপ খুব ঘন, সেখানে একটা নড়াচড়া আর একটা জানোয়ারের চলে যাওয়া আমরা লক্ষ্য করেছিলাম। 19 সকালে থাক থেকে একদল লোক এসে খবর দিল যে তাদের একটা ষাঁড় গত রাত্রে গোয়ালে ফেরেনি। যেখানে ষাঁড়টাকে শেষ দেখা গিয়েছিল, সেখানে অল্প একটু রক্তের ছাপ দেখা গেছে। বেলা 2টোর সময় আমি আর ইবটসনরা ঘটনাস্থলে পৌঁছলাম। এক পলক মাটির দিকে তাকিয়ে আমরা বুঝলাম যে কোনো বাঘই ষাঁড়টাকে মেরে টেনে নিয়ে গেছে। তাড়াতাড়ি মধ্যাহ্নভোজন শেষ করে আমি আর ইবটসন ষাঁড়টাকে টেনে নিয়ে যাওয়ার দাগ ধরে অগ্রসর হলাম। আমাদের সঙ্গে দুজন লোক চলল মাচা তৈরির দড়ি বয়ে। দাগটা পাহাড়ের গা বেয়ে উঠে গেছে 100 গজ, তারপর সোজা নেমে গেছে সেই ঘাটটার ভেতর, যেখানে গত এপ্রিলে আমি বড় বাঘটাকে গুলি করেছিলাম, কিন্তু আমার তাক ফসকে গিয়েছিল। এই ঘাটটার কয়েকশো গজ নিচে বিশাল দেহী ষাঁড়টা দুটো পাথরের ফাঁকে ত্রিশঙ্কুর মতো ঝুলছে। ষাঁড়টাকে সরাতে না পেরে বাঘিনীটা ওর পেছন দিক থেকে কিছুটা খেয়ে বাকিটা ফেলে চলে গেছে। একটা বিরাট ওজন বয়ে নিয়ে যাচ্ছিল বলে বাঘিনীটার থাবার ছাপ ঢেবড়ে গেছে। সেই জন্যে বলা মুশকিল ওটা সেই মানুষ খেকোই কিনা, কিন্তু এই অঞ্চলের কোনো বাঘই আমাদের সন্দেহের বাইরে নয়। কাজেই আমি মরির ওপর বসায় স্থির করলাম। মরিটার ধারে কাছে শুধু একটাই নিঃসঙ্গ গাছ। লোকজনেরা যখন তার উপরে মাচা তৈরি করতে উঠেছে, নিচের উপত্যকা থেকে বাঘের ডাক শুরু হলো। খুব তাড়াতাড়ি দুটো ডালের মধ্যে কয়েকটা দড়ি পাক দিয়ে দেওয়া হলো। ইবটসন রাইফেল হাতে পাহারায় রইলেন। আমি গাছে উঠে আমার জায়গায় বসলাম। আগামী 14 ঘন্টার মধ্যে আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম যে এরকম কষ্টদায়ক আর বিপজ্জনক মাচায় আমি আর কখনো বসিনি। গাছটা পাহাড়ের গা থেকে হেলেছিল, আর অসমানভাবে টানা যে 3টি দড়ির ওপর আমি বসেছিলাম, তার ঠিক নিচে 100 গজ মতো খাড়া খাদ গিয়ে পড়েছে একটা পাথর ভর্তি নালায়। আমি গাছে ওঠার সময় বাঘটা বেশ কয়েকবার ডেকেছিল। সন্ধে গভীর হওয়া পর্যন্ত সে ডাক সমানেই চলল, শুধু ডাকের মধ্যের সময়ের ব্যবধানটা বেড়ে যাচ্ছিল। ওর শেষ ডাকটা শোনা গেল 1/2 মাইল ডাক দূরের একটা ঢিবির ওপর থেকে। পরিষ্কার বোঝা গেল বাঘটা মরির কাছাকাছি ছিল, আর ও লোকজনদের গাছে ওঠা দেখতে পেয়েছিল। অতীত অভিজ্ঞতা থেকেই ও বুঝতে পেরেছিল এর মানে কি, আর তাই গর্জন করে ও বাধা পাওয়ার প্রতিবাদ জানায়। বাঘটা নিশ্চয়ই তারপরে চলে গিয়েছিল, কারণ পরদিন সকালে
ইভারসন আসা পর্যন্ত আমি ঠায় ওই 3টে দড়ির ওপর বসেছিলাম, কিন্তু সারা রাতের মধ্যে আর কিছু দেখিনি, শুনিও নি। খাতটা গভীর আর গাছে ঢাকা, তাই শকুনদের পক্ষে মরিটা দেখতে পাওয়া সম্ভব নয়। ষাঁড়টাও আকারে এত বড় যে বাঘটার বেশ কয়েকবারের খাওয়া চলবে। তাই আমরা মরিটা যেখানে পড়ে আছে সেখানে আর না বসায় স্থির করলাম। আমাদের আশা ছিল যে বাঘটা মরিটাকে কোনো সুবিধাজনক জায়গায় টেনে নিয়ে যাবে, যেখানে আমাদের পক্ষে গুলি চালানো সহজ হবে। এই আশা অবশ্য আমাদের হতাশায় পর্যবসিত হয়েছিল, কারণ বাঘটা আর মরির কাছে ফিরে আসেনি। 2 রাত পরে সেমে আমাদের ক্যাম্পের পেছনে যে মোষটা বেঁধে রাখা হয়েছিল সেটা মারা পড়ে, আর আমারই সামান্য একটু অমনোযোগিতার জন্যে বাঘটাকে মারার একটা সুবর্ণ সুযোগ আমরা হারাই।